আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। যারা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা রয়েছে, একই সাথে এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের জীববিজ্ঞান অধ্যয়ন কেমন চলছে? তোমাদের বিজ্ঞান শিক্ষার যাত্রাটাকে সহজ করার জন্য ছোট ছোট ভিডিও আকারে তোমাদেরকে জীববিজ্ঞান, রসায়ন অনেক টপিক আমি ক্লিয়ার করেছি। সেই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় অধ্যায় জীবকোষ এবং টিস্যুর জীববিজ্ঞানের টপিক উদ্ভিদ টিস্যু বা প্ল্যান্ট টিস্যু একটু পড়াতে চাই। দেখো, এই পড়াটা কিন্তু যতটা সহজ, বই কিন্তু ঠিক ততটাই অগোছালোভাবে দেওয়া। অনেক সময় দেখা যায় যে পড়াটা পড়তে গেলে মনে হয় প্যারেন কায়মা, কোলেন কায়মা, স্ক্লেরেন কায়মা, এই পড়াগুলো কিন্তু একই রকমের দেখায়। এ কারণে সিকিউ আকারে যদি উদ্দীপকে কোনো একটা বৈশিষ্ট্য তুলে দেয়, তোমার আইডেন্টিফাই করতে কষ্ট হয় কোনটা প্যারেন কায়মার বৈশিষ্ট্য, কোনটা কোলেন কায়মার বা কোনটা স্ক্লেরেন কায়মার। তো দেখো, তারই ধারাবাহিকতায় ছোট্ট একটা ভিডিও তোমাদের উপকার হয় কিনা। তো এখানে বেসিক কথা তোমাদের একটা জানতেই হবে, সেটা হচ্ছে টিস্যু কাকে বলে বা কলা কাকে বলে। দেখো, তোমাদেরকে আমি 3-4টা ভিডিওর মাধ্যমে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বস্তু এগুলো কিন্তু পড়িয়েছি। আর সেই টপিকের উপর ভিত্তি করে কিভাবে সিকিউ আসতে পারে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া থেকে, সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছি। তোমরা যারা ক্লাসটা করোনি অবশ্যই ক্লাসটা দেখে আসবে। এই যে নিউক্লিয়াস পর্যন্ত যে পড়াটা তোমাদের বই রয়েছে, এই পড়াটা কিন্তু একটা কোষীয় অঙ্গাণু সংক্রান্ত পড়াশোনা। এবং পরবর্তী পার্টে এই চ্যাপ্টারেরই পড়া রয়েছে উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যু। এবং পরবর্তীতে গিয়ে তোমার কিছু অঙ্গতন্ত্রের মাধ্যমে এবং অণুবীক্ষণ যন্ত্র দিয়ে চ্যাপ্টারটা শেষ করা হয়েছে। তো অনেক সময় দেখা যায় যখন তোমরা ঢালাওভাবে চ্যাপ্টারটা পড়তে থাকো, তখন তোমাদের কাছে অনেক বড় এবং অগোছালো মনে হয়। কিন্তু তুমি যদি একটা পার্টে অঙ্গাণুগুলোকে রাখো, আরেকটা পাকে উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যুটাকে রাখো, এবং পরবর্তী পার্টে গিয়ে যদি ছোট্ট যে অঙ্গতন্ত্র, যে বৈশিষ্ট্যগুলো বা যে সংজ্ঞা দেওয়া রয়েছে মরফোলজি সংক্রান্ত, এবং যে তোমাদের প্র্যাকটিক্যালে যে অণুবীক্ষণ যন্ত্রটা সম্পর্কে রয়েছে ওটা যদি একটু দিয়ে একবার রিডিং দিয়ে ফেলো, দেন 3টা পার্টেই কিন্তু চ্যাপ্টারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। কিন্তু আমরা অনেকে বুঝতেই পারি না কিভাবে এই চ্যাপ্টারটা এই পার্টে পার্টে বিভক্ত করব। তো তোমাদের এই যাত্রাটাকে সহজ করার জন্যই কিন্তু আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো দেখো, আমরা কোষ সম্পর্কে পড়ে ফেলেছি, যারা ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে আসবে, আশা করি তোমাদের বেসিক অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমাদের উদ্ভিদ টিস্যু বা প্রাণী টিস্যু নিয়ে পড়তে গেলে আগে আমার জানতে হবে টিস্যুটা কাকে বলে। তো দেখো, একই বা বিভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং তাদের উৎপত্তিও যদি হয় এক বা অভিন্ন, তখন তাকে টিস্যু বা কলা বলা হয়। এটা খুবই সিম্পল কথা, তোমরা হয়তো বা ক্লাস 6, 7, 8 পড়ে এসেছো। আমার তো তোদের মনে হয় যে টিস্যু কাকে বলে, কলা কাকে বলে, তাই না? অর্থাৎ ওদের উৎপত্তিও হবে এক জায়গা থেকে, তারা কাজও করবে একই ধরনের, এবং তারা একই ধরনের কোষ দ্বারা গঠিত হবে। তো এই টিস্যু আবার কয় প্রকার? দেখো, টিস্যু হচ্ছে মূলত 2 প্রকার। একটা হচ্ছে ভাজক টিস্যু, আর একটা হচ্ছে তোমার স্থায়ী টিস্যু। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই মনে রাখবে, ভাজক টিস্যু এটা বিভাজন হতে পারে, ভাজক টিস্যু বিভাজন হতে পারে, তবে স্থায়ী টিস্যু বিভাজিত হতে পারে না। অর্থাৎ ভাজক টিস্যু বিভাজিত হয়েই কিন্তু তোমার স্থায়ী টিস্যু তৈরি করবে। অর্থাৎ যে টিস্যুগুলো বিভাজিত হতে পারবে সেটাই হচ্ছে আমাদের ভাজক টিস্যু। আর যে টিস্যুটা বিভাজিত হতে পারবে না, অর্থাৎ ভাজক টিস্যু বিভাজিত হয়ে যে টিস্যুটা তৈরি হবে, সেটাই কিন্তু আমাদের স্থায়ী টিস্যু। আচ্ছা, তো এটা মনে রাখতে পারো এই কথা সাপেক্ষে যে স্থায়ী টিস্যু কিন্তু একটা উদ্ভিদের পরিণত অবস্থা, এবং ভাজক টিস্যু হচ্ছে একটা উদ্ভিদের শুরুর যে অবস্থা বা প্রাথমিক যে অবস্থা সেটাকে বোঝায়। তো এই প্রাথমিক অবস্থা তো বোঝানো হয়েই গেছে, এগুলো তোমরা উচ্চ শ্রেণীর ক্লাসে পড়বে। ভাজক টিস্যু সম্পর্কে অনেক বেশি বৈশিষ্ট্য, যাদের মেডিকেল ড্রিম তাদের হয়তো বা এই চ্যাপ্টারগুলো বেশি ভালো করে পড়ার প্রয়োজন হয়। কারণ ভাজক টিস্যুর দিয়ে অনেক বৈশিষ্ট্য রয়েছে, তারা দেখতে কেমন হয়, কাজ কেমন হয়, উৎপত্তি অনুসারে কত প্রকার, এই পড়াগুলো তোমরা উপরের শ্রেণীতে জানবে। তোমাদের বই এই সংক্রান্ত কোনো পড়া দেওয়া নেই, দেওয়া রয়েছে স্থায়ী টিস্যু সম্পর্কে। স্থায়ী টিস্যু আবার 3 প্রকার এখানে বলেছে: সরল টিস্যু, জটিল টিস্যু এবং নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু। তোমাদের বইয়ে এই 3টা আলোচনা না করে শুধুমাত্র সরল টিস্যু এবং জটিল টিস্যু নিয়ে আলোচনা করা হয়েছে। তো দেখো, সরল টিস্যু আবার কয় প্রকার? সরল টিস্যু আবার 3 প্রকার। একটা হচ্ছে প্যারেন কাইমা, আর একটা হচ্ছে কোলেন কাইমা, অ্যান্ড থার্ড সেটা হচ্ছে স্ক্লেরেন কাইমা। দেখো, তোমাদের ছকের মাধ্যমে পড়ে হয়তো বিষয়টা অনেক সহজ লাগছে, বাট বইয়ে কিন্তু ঢালাওভাবে এবং অগোছালোভাবে দেওয়া আছে। এ কারণে অনেকের হয়তো বা মেমোরাইজ করতে কঠিন মনে হতে পারে। তোমরা যদি ছোটো ছোটো ট্রিক্স ফলো করে এভাবে একটু সুন্দর করে নোট করে পড়ে ফেলো, তোমাদের কিন্তু পড়াটা খুব ইজিলি মেমোরাইজ হবে এবং পড়তেও অনেক বেশি ভালো লাগবে। তাই একটু ট্রিকি হতে হবে আমাদের। আমাদের সব কিছু মনে রাখার প্রয়োজন নেই। আবার আমরা এমন
এমন অনেক কিছু মনে রাখি যেটা আসলেও প্রয়োজন নেই। সুতরাং কোনটা প্রয়োজন রয়েছে, কিভাবে পড়লে তুমি বুঝতে পারবে, তুমি মেমোরাইজ করতে পারবে এবং পরীক্ষার হলে একই সাথে ভালো মার্কস ক্যারি করতে পারবে, এটা তোমাদের ফলো করতে হবে। তো দেখো, এই যে টিস্যুর যে প্রকারভেদ যে আমরা একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখে ফেললাম, এতে তোমার ইজিলি, আমি বিশ্বাস করি তোমাদের খুব ইজিলি এটা কিন্তু ব্রেনে মুখস্থ হয়ে যাবে বা তোমরা সহজে এটা মেমোরাইজ করে ফেলতে পারবে। তো দেখো, এবার আসবো, আমরা 3টা পার্ট পড়েছি, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এই 3টা পার্টের পড়াশোনা বই এত অগোছালোভাবে দেওয়া এবং 3টা বৈশিষ্ট্য যখন আমরা পড়তে যাই তখন আমাদের কাছে মনে হয় 3টা তো একই রকমের। তো এইভাবে যদি পয়েন্ট আকারে তুমি একটু পড়ে ফেলতে পারো কোনোভাবেই, তাহলে তোমার পড়াটা এত বেশি সহজ হয়ে যাবে এবং তুমি ইজিলি সিকিউ অ্যান্ড এমসিকিউ বোথ টাইপ অফ কোশ্চেন কিন্তু অ্যান্সার করে ফেলতে পারবে। তো দেখো, প্যারেনকাইমা সংক্রান্ত পড়াশোনা কি বলেছে। প্রথম কথাই হচ্ছে, উদ্ভিদ দেহের সব অংশে কিন্তু এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। প্যারেনকাইমা সম্পর্কে পড়তে গেলে তুমি ওর অবস্থানটা কোথায়, সে কোথায় থাকে, তোমাকে এটা আগে মাথায় আনতে হবে। তুমি জাস্ট মাথায় ইমাজিন করবা যে কোনো কিছু একটা বৈশিষ্ট্য পড়তে গেলে তার অবস্থানটা কোথায়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমার পড়াটা মেমোরাইজ করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা থাকে এই টপিকটা থেকে। তাহলে উদ্ভিদের সব অংশ এদেরকে পাওয়া যাবে। এই যে 1 নম্বর বৈশিষ্ট্য হয়ে গেল। 2 নম্বর বৈশিষ্ট্য কিভাবে দিয়েছে দেখো, এই টিস্যুর কোষগুলো জীবিত, সমব্যাসীয়, পাতলা প্রাচীরযুক্ত এবং প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ হয়। দেখো, কোষগুলো জীবিত হবে, তার মানে কি এরা মৃত কোষ দ্বারা তৈরি নয়, জীবিত কোষ, সমব্যাসীয়। আর তোমরা কোষের স্ট্রাকচারটা হয়তো বা দেখতে পারো যে কোষ কেমন হয়। তো এই কোষগুলো সমব্যাসীয় মানে হচ্ছে এরা সবগুলো কোষ একই রকমের হবে, পাতলা প্রাচীরযুক্ত হবে, আর একটা প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ হবে। প্রোটোপ্লাজম হয়তো বা তোমরা কোষীয় অঙ্গাণু তো পড়ে থাকবা, যে জেলির মতো থকথকে যে বস্তু, সেটাই কিন্তু আমাদের প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কিন্তু পানির ন্যায়, একটা কোষের পানির ন্যায় হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে এই যে টিস্যুটা কেমন, তুমি এটা বুঝতে পারলে তো এখান থেকে কেমন হতে পারে। 1 নম্বর পয়েন্ট, এরা জীবিত। 2 নম্বর হবে সমবেশীয়। 3 নম্বর পাতলা প্রাচীরযুক্ত এবং প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ। ব্যাস, এখান থেকে 2টা নাম্বার হয়ে গেল পড়া। 3 নম্বরে কি বলেছে দেখো, এই টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক দেখা যায়। মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারাইস্টিক্স অফ দিস পার্ট, এইটা থেকে পরীক্ষায় প্রশ্ন খুব বেশি পরিমাণে আসে যে আন্তঃকোষীয় ফাঁক প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা কোথায় কোথায় দেখা যায়। দেখা যায় অনেক ক্ষেত্রে আন্তঃকোষীয় ফাঁক একটা সিকিউর বৈশিষ্ট্যতে দিয়ে দেয় যে আন্তঃকোষীয় ফাঁক দেখা যায়। তখন তোমাকে আইডেন্টিফাই করে নিতে হবে যে এখানে তোমাকে বলেছে প্যারেনকাইমার কোষ সম্পর্কে। সুতরাং এটা তোমাদের মাথায় রাখতেই হবে। তুমি প্যারেনকাইমা সম্পর্কে সব কিছু ভুলে যাও, প্রবলেম নেই, বাট প্যারেনকাইমা যে এই বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক দেখা যায়, তোমার এটা মুখস্থ রাখতেই হবে। কারণ এখান থেকে এমসিকিউ আসতে পারে, আবার মোস্ট প্রবাবলি সিকিউ চলে আসতে পারে। তোমরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে দেখবা যে এই টপিক থেকে সিকিউ আসছে কিনা এবং কিভাবে আসছে। যদি কোনো কারণ এসে থাকে তাহলে তুমি বুঝতেই পারবা যে আন্তঃকোষীয় ফাঁক ওখানে ইনক্লুডেড রয়েছে। 4 নম্বর কথা, কোষ প্রাচীরটা হবে পাতলা। আমরা এখানে পড়েই ফেলেছি যে পাতলা প্রাচীরযুক্ত, তার মানে কি কোষ প্রাচীরটা পাতলা এবং সেলুলোজ দিয়ে তৈরি হবে। আমরা পড়েছিলাম কোষ প্রাচীর কেমন হয়, কোষীয় অঙ্গাণু তোমরা অবশ্যই পড়েছো হয়তোবা। তো এটা সেলুলোজ দ্বারা তৈরি হবে। এবার 5 নম্বর কি বলেছে, এসব কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন তাকে বলা হয় ক্লোরেনকাইমা। পরীক্ষায় প্রশ্ন চলে আসে ক্লোরেনকাইমা কাকে বলে, তখন তুমি আসলে বুঝতেই পারো না কোশ্চেনটা কই থেকে আসলো, কারণ তোমরা পড়েছো প্যারেনকাইমা, পড়েছো কোলেনকাইমা, পড়েছো স্ক্লেরেনকাইমা, কিন্তু এই যে ক্লোরেনকাইমা অ্যান্ড সেকেন্ডলি যে অ্যারেনকাইমা, এগুলো একদম এত অগোছালোভাবে বইয়ের একদম কোনায় লেখা আছে প্যারেনকাইমা বৈশিষ্ট্যে। তো তোমরা যদি একবার না পড়ো ব্যাপারটা কিন্তু অ্যান্সার করতে পারবে না। এমন সময় অনেক স্টুডেন্ট হয় যে পরীক্ষা বলে দেয় যে পরীক্ষা কোশ্চেনটা বইয়ের বাইরে থেকে এসেছে, আসলে তা নয়। তো দেখো, যখন প্যারেনকাইমা কোষে ক্লোরোপ্লাস্ট থাকে তখন তাকে ক্লোরেনকাইমা বলা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপু মনে রাখবো কিভাবে, দেখো ক্লোরোপ্লাস্ট, এই যে ক্লো দিয়ে শুরু হয়েছে না, ক্লোরো, মনে রাখবা যে ক্লোরেন, এই যে এভাবে মনে রাখবা প্রথম অক্ষরটা দিয়ে, এভাবে মনে রাখবা। যদি এমসিকিউ আকারে আসে এই ট্রিক্সটা ফলো করে তুমি হচ্ছে অ্যান্সার করে আসতে পারো। কোনো কারণে যদি ক নাম্বারে চলে আসে, ইউ মাস্ট বি মেমোরাইজ ইট। কিভাবে দেখো, যেসব কোষে ক্লোরোপ্লাস্ট থাকবে, মানে প্যারেনকাইমা কোষে যখন ক্লোরোপ্লাস্টটা যুক্ত হবে তখন সেটাকে বলা হবে অ্যারেনকাইমা। এবার ক্লোরেনকাইমা। এবার দেখো 6 নম্বর কি বলেছে, জলজ উদ্ভিদের বড় বড় বায়োকুঠিরযুক্ত প্যারেনকাইমাকে বলা হয় অ্যারেনকাইমা। এটাও অনেক গুরুত্বপূর্ণ। এটা অনেক সময় সৃজনশীল প্রশ্নের ক নাম্বারে এসে থাকে। এই প্রশ্নটা অনেক সময় বোর্ড পরীক্ষায় এসেছে। তোমরা যারা এবার এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা রয়েছে, যারা পরীক্ষা দিবে আর 1 মাস পর, তারাও কিন্তু এ ধরনের কোশ্চেনের মুখোমুখি হতে পারো। সো মাস্ট বি প্র্যাকটিস দিস টাইপ অফ কোশ্চেন্স। এবার দেখো 7 নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট, কোনো একটা কোষ পড়তে গেলে তার কাজটা কি।
এর প্রধান কাজটা কি তারা সব ধরনের কাজই করবে। কী কী করবে দেখো তাহলে, দেহটাকে গঠন করবে, খাদ্যটাকে প্রস্তুত করবে, আবার খাদ্য সঞ্চয় করে রাখবে এবং খাদ্যদ্রব্য পরিবহন করবে। প্রথমত কি করে দেখো, দেহটাকে গঠন করবে, তারপরে আবার খাদ্য প্রস্তুত করবে, খাদ্যটা সঞ্চয় করে রাখবে এবং খাদ্যদ্রব্য পরিবহন করে রাখবে। তো এই ছিল আমাদের প্যারেনকাইমা সংক্রান্ত পড়াশোনা। তাহলে বাকি থাকলো কি কি, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। তো ওই পার্টটুকুর পড়াশোনা কিন্তু এভাবে তুমি পড়ে ফেলতে পারো। এখন এই ক্লাসটা করার পরে তোমরা আমাকে অবশ্যই জানাবে এরেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা সম্পর্কে তোমাদের ক্লাসের প্রয়োজন আছে কিনা। তোমরা অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে এবং জানাবে কেমন লাগলো। আমি বিশ্বাস করি এভাবে পড়াশোনা করলে খুব ব্রেনটা তো একদমই প্রেশার পড়লো না, কিন্তু খুব সুন্দর মতো তোমাদের এই ইম্পর্টেন্ট পড়াটা, যেটা বইয়ে অগোছলোভাবে দেওয়া আছে, তোমাদের খুব সুন্দরভাবে মেমোরাইজ হয়ে যাবে। তো আশা করি ক্লাসটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, বেশি বেশি জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, পদার্থবিজ্ঞান অধ্যয়ন করবে। আসসালামু আলাইকুম।